হিমি, তোমাকে বিয়ে করাটা নিয়ে আমার দ্বিমত ছিল অনেক, কারণ তুমি এখনো সংসার করার জন্য উপযুক্ত নও। তোমাকে যে আমার অপছন্দ ছিল তা নয়, তোমাকে প্রথম দিনেই আমার ভালো লেগেছিল। আমি সময় নিয়ে রয়ে সয়ে বিয়েটা করতে চেয়েছিলাম, কিন্তু সেদিন রেস্তোরাঁয় তুমি আমাকে সবার সামনে কিস করলে, আর যেটার ছবি একজন ফটোগ্রাফার তুলে নিল এবং সেই ছবি ভাইরাল হয়ে গেল মুহূর্তেই। সেদিন আমাকে বলেছিলে না যে তোমার ছবি আমার ফোনে কিভাবে এলো? হিমি মুখ তুলে তাকায়, অতঃপর উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি পোষণ করে বুঝায় তার মনে আছে। সে বলেছিল। হৃদ তার জবাব পেয়ে বলতে লাগলো, সেই ছবিটা কে যে ক্লিক করেছিল সেটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়। তুমি এসব কিছুই জানো না। একদিনের মধ্যে আমার সব বন্ধুরা, সব কলিগরা আমাকে হাজারো প্রশ্ন করতে লাগলো, মেয়েটা কে, সে কেন আমাকে কিস করলো। কয়েকজন তো বাজে মন্তব্য করতে শুরু করলো। আমার জন্য তোমার অনেক বেইজ্জতি হতে লাগলো। তোমাকে বিয়ে আমি এমনিতেও করতাম, তবে একটু রয়ে সয়ে, কিন্তু যখন বিষয়টা হাতছাড়া হয়ে যায় তখন আর কিছুই করার থাকে না। আমি একদিনের মধ্যেই তোমাকে বিয়ে করি। হিমি হাঁ হয়ে চেয়ে আছে হৃদের পানে। এত কিছু হয়ে গেল, অথচ সে বেকুব কিছুই জানে না। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে এখনও সে। হৃদের হঠাৎ বিয়ে করার এই কারণ ছিল সে কখনো ধারণাও করতে পারেনি। অবাক হতবুদ্ধি নির্বাক হিমি ডাগর ডাগর আঁখি দিয়ে চেয়ে রইল হৃদের দিকে। হৃদ ফোঁস করে শ্বাস ফেলে ফের বলে, বিয়ের পর যখন বুঝতে পারলাম তুমি সংসার করার জন্য এখনো প্রস্তুত নও, তখন নিজেকে তোমার কাছ থেকে সরিয়ে নিলাম। তোমার কাছে থাকলে আমি একটু একটু করে তোমার উপর দুর্বল হয়ে পড়তাম। নিজের করে পাওয়ার ইচ্ছে জাগতো মনে। এতে করে তোমার পড়াশোনা বেশ ক্ষতি হতো। তুমি আমার উপর যে প্রথম থেকেই দুর্বল সেটা আমি আগে থেকেই বুঝতাম, তাই চলে গিয়েছিলাম তোমার থেকে দূরে। রশিদের প্রতি যেই গাঢ় অভিমানটা ছিল এতদিন যাবৎ মনের কোণে, তা আজ কেটে একরাশ মুগ্ধতার আঁচ করল হিমির মনে। ঠোঁট এলিয়ে হাসি প্রকাশ পেল তার মুখ জুড়ে। আজ যেন হৃদের প্রতি সম্মানটা আরও এক ধাপ বেড়ে গেল তার। হৃদের আকাশের গোল চাঁদটা দেখতে দেখতে স্লো ভয়েসে বলে, তুমি আমার রাত হবে, আমি হব তোমার চাঁদ। চোখ বড় বড় করে ঠাই বসে রইল হিমি। শরীর অবশ হয়ে আসছে যার। লজ্জায় আড়ষ্ট হয়ে একটু একটু করে নিজের হাত হৃৎপিণ্ডে থমকে যাওয়াটা অনুভব করতে পারল সে। চাঁদ শব্দটা তার কানে ঝংকার তুলছে, আর হৃদের মন মাতাল করা কণ্ঠে সে বেলাগাম হয়ে যাচ্ছে। হৃদ এবার তার কাঁধে নিজের থুতনিটা সরিয়ে কানের উল্টো পিঠে উষ্ণ স্পর্শ দিল। শরীরের কম্পন ধরিয়ে দিল যেন। চোখ দুটো অনায়াসেই বন্ধ করে নিল সে। গাঢ় হলো হৃদের স্পর্শ। নিজেদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে নিল হৃদ। হিমিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে তার কপালে ঠোঁট স্পর্শ করল সে। হিমি চোখ মেলে তাকায়। এবার হৃদ বলে, আমার অশান্তি মনের শান্তি তুমি। আমি বাকি প্রেমিক পুরুষের মতো নয়। আমাদের বিয়ে হয়েছে সেটা তুমি ভালো করেই জানো। তাই চাইলেও আমি তোমাকে বিয়ের আগের মতো করে সাধারণ প্রেমিকের মতো করে ভালোবাসতে পারবো না, তবে নিজের মতো করে অন্য রকম করে ভালোবাসবো। আমি তোমাকে আগলে রাখতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে নয়, বরং বুকের সাথে মিশিয়ে এই জীবনের যাত্রা পার করতে চাই। বলো, হবে কি আমার প্রেমিকা? যেখানে প্রেম করব, বেশ সময় পরে হবে বিয়ের কথন তোমার আমার। চোখটা যেন অবিশ্বাস করছে সবটা। অবাকের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইল হৃদের পানে হিমি। হৃদ তাকে যে প্রপোজ করলো এটা বুঝতে তার বেশ সময় লেগে গেল। থমকে গেল হিমি। অপলকভাবে দেখতে লাগলো হৃদকে সে। হৃদ নিজে চুপচাপ তার জবাবের অপেক্ষা করতে লাগলো। এগিয়ে এসে ফের ধীর কণ্ঠে বলে, কি ম্যাডাম, হবেন কি আমার গার্লফ্রেন্ড? প্রেম করবেন আমার সাথে? কি ম্যাডাম, হবেন নাকি আমার গার্লফ্রেন্ড? কথা দিচ্ছি, চুটিয়ে প্রেম করব আপনার সাথে। 1 বছর যা ছাড় দিয়েছি আর দিব না। কোনো ছাড়াছাড়ি নাই, একদম প্রেম। বলুন, করবেন না আমার সাথে প্রেম?
ফ্যাল করে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে হিমি। হৃদের চকচকে মুখটা দেখছে এক মনে সে। হৃদের বলা প্রতিটি কথা তার ভালো লেগেছে, তবে সে উত্তর করবে না। সেও একটু জ্বালাবে হৃদকে। কেন, হৃদও তাকে জ্বালিয়েছিল গত একটা বছর, তাহলে হিমি কেন পিছিয়ে থাকবে সবটা থেকে? তারও তো একটু ভাব নেওয়ার দরকার আছে, তাই না? না হলে তো তার মর্মতা হৃদ ঠিকঠাক বুঝতে পারবে না। সে তো কম নয় কোনো অংশে, তবে সে কেন তার কাছে এত সহজে ধরা দিবে? না, একদমই ধরা দেওয়া যাবে না এই অসভ্য ডাক্তারের কাছে। হিমি সব কিছু ভেবে নিয়ে সময় নিয়ে বলে, না, আমি আপনার সাথে প্রেম করতে পারবো না। হৃদ এক ভ্রু উঁচু করে বলে, কেন? আমার মধ্যে কি খারাপই আছে? হিমি উঠে দাঁড়ায়, নিজের কাপড় ঝাড়তে ঝাড়তে বলে, অনেক কিছু, তবে আমি তারপরেও ভেবে দেখবো আপনার বিষয়ে। শত হলেও তো আপনি আমার আঙ্কেল ডাকা বর, তাই না? হ্যাঁ। হৃদ উঠে দাঁড়িয়ে বিরক্তিকর সহিত বলে, আমার সাথে মজা একদমই করবেন না। আমি কোন অংশ থেকে আঙ্কেলের মতো দেখতে? হিমি দুহাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে ভাবুক ভঙ্গিতে বলে, আছে তো। কি? আপনি পেশায় একজন ডাক্তার, আর ডাক্তাররা তো বুড়োই হয়। আপনি নিজের স্বাস্থ্য সচেতন দেখে আপনার বয়স আমি ধরতে পারছি না। না হলে আপনার এই গোপাল দাদুর মতো ভুঁড়িটা ঠিকই আমি দুপুরে দেখেছি। হোয়াট? চেঁচিয়ে বলে ওঠে হৃদ। হাত দিয়ে মেধিনটাকে ধরে দেখল সে। ফের চোখ উঠিয়ে হিমির দিকে তাকিয়ে প্রশ্নসূচকভাবে বলে, আমার পেট তোমার গোপাল দাদুর মতো? আমার ভুঁড়ি আছে? হিমি মাথা নাড়িয়ে সম্মতি পোষণ করতে করতে বলে, জি আছেই তো। এই যে আমি দুপুরে দেখলাম। হৃদ এক ভ্রু উঁচু করে বলে। আর আপনি কি দেখেছিলেন? হিমি ঠোঁট উল্টিয়ে বলে। মনে নেই? হৃদ চোখ মুখ কুঁচকে ঝাড়ি দিয়ে বলে। আমার সাথে মজা করো তুমি? হিমি এবার নাক মুখ ছিটকে বলে, আরে, আপনি আমাকে ধমক দিলেন কেন? যেই বয়ফ্রেন্ড প্রেম করার আগেই আমাকে ঝাড়ি দেয়, সে না জানি প্রেম করার পরে কি করে আল্লাহ মালুম। না বাবা, থাক থাক, আমার এমন বয়ফ্রেন্ড লাগবে না। বেটা জল্লাদ লোক। এমন সব উদ্ভট কথা শুনে কত সময় থ মেরে দাঁড়িয়ে রইল হৃদ। পর মুহূর্তেই দুষ্টুমি মাথা চাড়া দিতেই সে এগিয়ে এসে বলে, কিন্তু আমার তো লাগবে এমন হট গার্লফ্রেন্ড। ইট। জি, ঠিক আপনার মতো। এখন যদি আপনি আমার প্রেমের প্রস্তাবে রাজি না হন, তবে আমি আপনাকে হট কফি ভেবে খেয়ে নিব। হিমি একটুও ভয় পেল না, বরং ভাব দেখিয়ে বলে, পারলে খেয়ে দেখান, আমিও কিন্তু হট আছি, জ্বালিয়ে দিব একদম। কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে আনলো হৃদ। নেশা ভরা কণ্ঠে বলে, তুমি তো এমনিতেই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মারছো। হিমি লজ্জা পেল এবার। নত মস্তিষ্কে মাথা নিচু করে নিল সে। হৃদ এক আঙ্গুল দিয়ে তার থুতনি উঁচু করে ধরে বলে, উফ ও বউ, এখন লজ্জা পেয়ে আমাকে একদমই নেগেটিভ ফিল দিবে না বলে দিলাম। এবার তার প্রশস্ত বুকের উপর হামলে পড়ল হিমি। হৃদ ফিক করে হেসে ফেলে। মেয়েটা বড্ড লজ্জা পাচ্ছে, যা তার মন ভালো করার কারণ হয়ে দাঁড়িয়ে পড়ল। হৃদ তার হাতের ভাঁজে নিজের হাতটা ধরে নিল। এবার হাঁটা ধরল রাস্তার দিকে। নিস্তব্ধ রজনী, কোলাহলমুক্ত পথে দুজন পথিক নিঃশব্দে হেঁটে যাচ্ছে। হৃদ নির্জন রাস্তায় সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে বলতে লাগলো, আমরা দু বন্ধু ছিলাম, জনি আর হৃদ। একে অন্যের কলিজার টুকরা ছিলাম। জনি আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। জনি খুবই চঞ্চল প্রকৃতির ছেলে ছিল। দুজনের চোখ ভরা স্বপ্ন ছিল, ডাক্তারি শেষ করে দুজন একই হসপিটালে কাজ করব, মানুষদের সেবা করব। আমাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে আমরা যদি একটা চকলেটও খেতাম, তাহলে সেটা অপরজনকে অর্ধেক দিয়েই খেতাম। হৃদের জান জনি, আর জনির জান হৃদ। আমাদের সব কিছুই এক ছিল। জামা কাপড় থেকে শুরু করে চুল সেট করার স্টাইলটাও একই ধরনের ছিল। আমার যেটা পছন্দ হতো সেটা জনিও পছন্দ হতো। একদিন আমরা একটা কাজ করে বসি। জানো সেটা কি? আমরা ভেবে রেখেছিলাম আমরা আমাদের বউদের সবটাই এক দিব। হাতের চুড়ি হতে নিয়ে নোজপিনটা অবধি একই দিনে বিয়ে করব। পারলে তো একই বাড়িতে করব।
একদিন জুয়েলারির দোকানে গিয়ে জনি নিজে পছন্দ করে দুটো নোজপিন বানায়। আমাকে একটা দিল আর একটা সে রাখলো। বলেছিল কবে না কবে বিয়ে করি, তাই আজকেই বানিয়ে রাখলাম। ওর সন্দেহ ছিল যে আমি ওর বউ থেকে নাকি সুন্দর নোজপিন নিজের বউকে বানিয়ে দিব। যাক, সেই সব কথা। এবার আসি মূল কথায়। আমরা সব দিক থেকে এক থাকলেও একদিক থেকে জনি আমার কম ছিল। জনি সর্বদা আমাকে নিয়ে জেলাস ফিল করত, কারণ পড়াশোনায় আমি ওর থেকে আগিয়েছিলাম। যেখানে ওর ফার্স্ট হওয়ার কথা থাকতো সেখানে আমি হয়ে যেতাম, যেটা সহ্য হতো না জনির। তবে কখনো কিছু বলেনি সে। কিন্তু কলেজে হঠাৎ করে একজন নতুন ছাত্রীর আগমন হয়, ধ্বংস করে দেয় সে আমাদের দুজনের জীবন দশা। কিছু এমন একটা সে করে যার কারণে বড্ড এলোমেলো হয়ে যায় আমাদের দুজনের জীবন। আজ আমরা এক নেই, আর না কখনো হব। জনি তো আর আমার সাথে নেই। হৃদ থামল। হিমি এখনও তার দিকে ঠায় তাকিয়ে আছে। হঠাৎ করেই হৃদের এমন কথার সঠিক উত্তর তার জানা নেই। কেন বলল হৃদ এইসব, তাও হঠাৎ করেই, এবং বড্ড এলোমেলো তার বাক্য লাইন। হিমি হৃদ থেকে জানতে চাইল কে সেই ছাত্রী, আর কি হয়েছিল জনি আর হৃদের মধ্যে, কেন তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে গেল। তবে সেই সব প্রশ্নের উত্তরে হৃদ ছোট করে বলে, কিছু জিনিস না জানলেই ভালো। বাসের পর আর হিমি তার থেকে কিছুই জানতে চায় না। প্রতিটা মানুষের নিজ নিজ ব্যক্তিগত জীবন, তাদের নিজেদের কিছু ব্যক্তিগত কথা থাকতেই পারে। সবটা যে শেয়ার করতে হবে এমনটা নয়। হিমি বড্ড বুঝদার মেয়ে, সে অল্পতেই অনেক কিছু বুঝে ফেলে। বাচ্চামো স্বভাব তার চলে গিয়েছে হৃদ দেশ ছেড়ে চলে যাওয়ার পরপরই। অনেকটা ম্যাচিওরও হয়েছে, তাই তো হৃদকে আর প্রশ্ন করলো না। প্রয়োজন পড়লে হৃদ নিজেই তাকে সবটা বলবে। এখন আপাতত হৃদের সান্নিধ্যটাকে সে উপভোগ করতে চাইল। স্বামীকে বিয়ের পর থেকেই সে দূরে দূরে রেখেছে, কিংবা লোকটা নিজে থেকেই দূরে সরেছিল, যেটার কারণ হৃদ কিছু সময় আগেই বলেছিল তাকে। এখন আর নিজের এলোমেলো সম্পর্ক নিয়ে তার কোনো সমস্যা নেই, কারণ এখন তো সে প্রেম করবে। হৃদের প্রেমিকা সে। বিয়ের পর প্রেম করে এমন কয়জন আছে। নিজ থেকেই হৃদের গা ঘেঁষে হাঁটতে লাগলো হিমি। নিস্তব্ধ রাতের সঙ্গী দুজনে, কারো মুখে কোনো বাক্য নেই। এই নীরবতার মাঝেও যেন অনেক কোলাহল হচ্ছে, না শব্দের নয়, বরং হৃদযন্ত্রের। হৃদ নিজ থেকেই বলে, রিমঝিম, হুম। জানতে চাইলে না কোথায় যাচ্ছি? না, কেন? আমি জানি আপনি যেখানেই আমাকে নিয়ে যান না কেন আমি সেখানেই সেফ, আর সেটা ভালো স্থান। আপনি আমাকে কখনো খারাপ কোথাও নিয়ে যাবেন না। এতটুকু বিশ্বাস আছে আপনার উপর আমার। আপনি যদি আমার হাতটি ধরে নদীতে ফেলেও দেন তবু আমি কিছুই বলবো না, কারণ আমি জানি আপনি ঠিকই আমাকে বাঁচিয়ে তুলবেন। হৃদ থামল, চমকে ফিরে দাঁড়ায় হিমির দিকে। চোখে চোখ রেখে অবাক গলায় বলে, এতটা বিশ্বাস কবে থেকে করো আমাকে তুমি? হিমি শান্ত গলায় বলে, জানি না, তবে আমার মনে হয় আপনি আমার সব শান্তির ঠিকানা। আপনার কাছেই আমি সব থেকে বেশি নিরাপদ। হৃদ বেশ সময় তাকিয়ে রইল তার দিকে। মেয়েটা তাকে এতটা ভরসা করলো কবে থেকে? আচ্ছা, আদৌ কি হৃদ এতটা ভরসা পাওয়ার যোগ্য? মেয়েটার প্রতি হৃদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে একটু একটু করে, আর সেই মেয়েটাও তাকে নিজের মনের কোণের সফট কর্নারটা দেখিয়ে দিচ্ছে। সব মিলিয়ে পাগল হয়ে যাচ্ছে হৃদ। একে তো সুন্দরী বউ, তার বিড়াল ছানার মতো কিউট, গোল গোল চোখ করে এই মুহূর্তে তার দিকেই তাকিয়ে আছে। হৃদ হাসল। হিমি দেখল তার হাসি, মনোমুগ্ধকর হাসিটাকে। তার মাথায় টোকা মেরে বলে, আপনি যে এত রোমান্টিক তা তো জানতাম না, আজ জানলাম। তবে আফসোসের ব্যাপার হচ্ছে যে আমার এখন খুব প্রেম প্রেম পাচ্ছে, কিন্তু আমার বউ গিয়েছে বাপের বাড়ি। এখন কি করব বলেন তো? হৃদ একটু থেমে তারপর এক আঙ্গুল হিমির দিকে তাক করে দেখিয়ে বলে, 1 মিনিট, একটা কাজ করা যায়। আমার যেহেতু বউ নেই আর আপনার বর নাকি আঙ্কেলের মতো দেখতে, তাহলে আপনি আর আমি মিলে একটু প্রেম করি, কেমন? যাকে বলা হয় পরকীয়ার।
হিমি চোখ মুখ কুঁচকে তাকায়। হৃদ দ্বারা এইসব কথা বলাও যে সম্ভব হবে তা আজ জানতে পারল। তার অত ভদ্র সভ্য জামাইটার হঠাৎ করে এমন অসভ্য বদমাইশ প্রেমিক হলো কি করে? হিমি তো ভাবনায় পড়ে যাচ্ছে। তবে পরকীয়া শব্দটা কর্ণেকর হতেই প্রবেশ করতেই সে নাক মুখ ছিটকে বলে, ছি ছি ইয়াক্থু, আপনি কতটা খারাপ লোক! ছি, বউকে বাপের বাড়ি পাঠিয়ে পরকিয়া করেন! ছি ছি, নাউজুবিল্লাহ, ছি। হৃদ কপাল কুঁচকে নেওয়ার মতো ভান করে বলে, এখানে ছি বলার কি আছে ম্যাডাম? আমি ভুল কিছু বলছি? আমার বউ নাই আর আপনার বরের সঠিক বয়স নাই, তাই ভাবলাম একটু যদি। হৃদকে কিছু বলার সুযোগ না দিয়েই হিমি সামনের দিকে হাঁটা ধরল। এই তো সামনেই তাদের বাড়ি। হৃদের এসব কথার মাঝে সে বুঝতে পেরেছে তাকে আজ তাদের বাড়ি রেখে আসা হবে। হৃদের লো মার্কা কথাবার্তা শুনে তার কান গরম হয়ে আসছে। সে তো ভেবেই পায় না তার স্বামীটা এতটা নির্লজ্জ কথাবার্তা কী করে বলে। হঠাৎ করে কি হলো হৃদের? আগে তো বেশ গম্ভীর মুখ করে থাকতো সে, এখন তো ফুরফুরে মেজাজ হলো কেন সে? হৃদও বড় বড় পা ফেলে হিমির পেছনে আসতে আসতে বলে, বললেন না তো ম্যাডাম, আপনি কি আমার সাথে প্রেম করবেন না? দেখুন, আমি কিন্তু বখাটে ছেলে না যে আমাকে অপ্রত্যাখ্যান করবেন। কিছুক্ষণ ডাক্তার, আমি সাথে একটু অসভ্য। হিমি দৌড়াতে দৌড়াতে বলে, এমনভাবে পিছু নেওয়া হচ্ছে বখাটে ছেলেদের লক্ষণ। আমি বখাটে ছেলের সাথে প্রেম করলে আব্বু বকা দেবে। হিমি নিজের বাড়ির মেন গেটের সামনে দাঁড়ায়। হৃদের কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। হিমি একগাল হাসি দিয়ে বলে, তবে আমি আপনার ব্যাপারে একবার ভেবে দেখব, দেখা যাক প্রেম করা যায় কিনা। ততদিন আমাকে কি করে পটানো যায় সেটা নিয়ে পড়ে থাকুন। আরে আপনি তো একটু পরেই আমার কথা ভুলে খাবেন, মনেই থাকবে না যে আদৌ কি আপনার বউ আছে কিনা। হিমির কথা শুনে হৃদ এবার বলে, আমার বউ নেই, প্রেমিকা আছে। আপনি বলেন ম্যাডাম, যদি আমার বউ থাকতো তবে কি আমি এখনও রাস্তায় দাঁড়িয়ে থেকে অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করতাম? চোয়াল ঝুলে হা হয়ে এলো হিমির। বিয়ের 1 বছর পর লোকটা বলছে তার বউ নেই বলে রাস্তায় দাঁড়িয়ে পরকীয়া করছে। তাহলে তার বউটা ছিল কবে শুনি? মাথা ভো ভো করছে হিমির। তীর তীরে মেজাজ নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আপনার বউ নেই? হৃদ দুঃখী দুঃখী ভাব নিয়ে বলে, হ্যাঁ নেই, তাই তো এখন প্রেম করছি বউয়ের অভাব পূর্ণ করার জন্য। কি? জি। তাহলে বউ ছিল কবে? বাড়িতে বউ থাকতে তো বউয়ের মূল্য দিতে জানেন না, যখন বউ চলে গেল তখন বউয়ের এত কমতি অনুভব করছেন। বাহ বাহ। হৃদ এগিয়ে এসে কিছু বলতে নিবে, তখনই কেউ একজন বলে, আরে হিমি। ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখ ছলছল হয়ে উঠল হিমির। এক দৌড়ে সোজা মানুষটাকে জড়িয়ে ধরল সে। হৃদ নিজের এক পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ায়। মন ভরে মা আর মেয়ের ভালোবাসা দেখছে সে। হিমি জেরিন বেগমকে জড়িয়ে ধরেই কান্না করছে। কখনো সে বাড়ি থেকে এতদিন দূরে থাকেনি, তবে কয়েকদিন হলো সেই বাড়িতে আসে না। জেরিন বেগম জানতেন হিমি আর হৃদ আজ রাতেই আসবে, তাই উনি জাগ্রত থেকে অপেক্ষা করছিলেন। নিচ থেকে কথা বলার শব্দ শুনে বেরিয়ে এসে মেয়েকে দেখে সে অনেক খুশি। হিমির মাথায় আদরে হাত বুলিয়ে দিতে দিতে বলে, পাগলি একটা, কান্না করছিস কেন? হিমি মায়ের বুকে মুখ লুকিয়ে কান্না করতে করতে বলে, অনেক মিস করেছি মা। শান্ত গলায় বলেন জেরিন বেগম। এখন মাত্র কয়েকদিন ছিলে না, তাতেই এই অবস্থা। কয়েক মাস পর তো একেবারের জন্য চলে যাবে তখন। ফুপিয়ে কেঁদে উঠল হিমি। কান্না করতে করতে বলে, আমি তোমাকে ছেড়ে যাব না মা। কি সব বলে পাগলি মেয়েটা আমার। এখন সরে দাঁড়াও তো দেখি, জামাই বাহিরে দাঁড়িয়ে আছে। হিমিকে নিজের কাছ থেকে সরিয়ে দাঁড় করান জেরিন বেগম। হৃদের উদ্দেশ্যে তাকিয়ে বলেন, কেমন আছো বাবা? ভদ্রতার সহিত বলে, এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? এখন তোমরা এসে পড়ছো, আমি কি আর খারাপ থাকি বাবা? হৃদ একটু হাসলো, ফের সুন্দর করে প্রশ্ন করলো, জি, বাবা কোথায়? ওই তো ঘুমিয়ে গিয়েছে। এত সময় তোমাদের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু আমি ঘুমাতে
পাঠিয়ে দিয়েছি। তা এত দেরি হলো যে? জেরিন বেগমের প্রশ্নের জবাবে হৃদ হিমির দিকে একটু তাকিয়ে বলে, আসলে আপনার মেয়ে রেডি হতে অনেক সময় নেয়। অবাক চোখে তাকায় হিমি। সে কবে সময় নিল, বরং তাকে রেডি হওয়ার সময়টুকু দেয়নি এই লোক। আর সে বলছে কিনা হিমি রেডি হতে টাইম নিয়েছে। মিথ্যাবাদী লোক কোথাকার। মনে মনে কয়েকটা গালি দিয়ে দিল সে। এমন অসভ্য জামাই থাকলে সবাইকে একটু একটু গালি দিতেই হয়। হিমিও তাই। জেরিন বেগম হাসলেন এবারে বলে, ও আচ্ছা, তো এবার ভেতরে যাক, অনেক রাত হয়েছে কিন্তু, চলো। হিমি আর জেরিন বেগম সামনের দিকে পা বাড়াতেই হৃদ বলে ওঠে, সরি, তবে আমি আজ আসতে পারছি না। কপাল কুঁচকে এলো হিমির। জেরিন বেগম তার এমন কথা শুনে বলে, কি বলছো বাবা, এত রাতে কোথায় যাবে? হসপিটালে। রাগ লাগছে হিমির। হৃদের দিকে তাকিয়ে আছে সে। হৃদ দেখেও না দেখার ভান করছে। জেরিন বেগম বলেন, সে কি এত রাতে? হৃদ সোজা হয়ে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, কাজ আছে কিছু, তাই যেতে হবে। পরে দেখা হবে। শেষের কথাটা হিমির দিকে তাকিয়ে বলে সে। তবে হিমি তার দিকে তাকায় না। মাথা নিচু করে জেরিন বেগমের পেছনে দাঁড়িয়ে আছে সে। জেরিন বেগম অসন্তুষ্ট গলায় বলেন, না, তা কি করে হয় বাবা? তুমি জামাই মানুষ আমাদের। সেই বিয়ের রাতে থেকেছো আজ অবধি, তোমার আদর যত্ন কোনো কিছুই করতে পারিনি আমি। আমার কি কপাল, একটা মাত্র মেয়ের জামাই আমার, তাকেও একটু সুন্দর করে রেঁধে বেড়ে খাওয়ানোর সুযোগটাও আমার হয় না। বাবা, তুমি আজ রাতটা এখানে থেকে যাও, কাল দুপুরে যেও। না মা, আমাকে যেতে হবে। যদি জরুরি কাজ না থাকতো তবে আমি অবশ্যই থেকে যেতাম। তবে কাজ আছে, অন্য সময় আসবো, কেমন? কিন্তু কোনো কিন্তু না মা, যে থাকতে চায় না তাকে জোর করে রাখছো কেন? যেতে দাও ওনাকে। রাগে তিরতির মেজাজে কথাটা বলে হিমি। হৃদের দিকে তাকিয়ে নাকের পাটা ফুলিয়ে সে বলে, আপনার কাজ আছে না, সেখানে যান, আর এখানে আসার দরকার নেই। জেরিন বেগম ধমকের সুরে বলেন। মেয়ে চুপ করো, কেউ জামাইয়ের সাথে এমন করে কথা বলে? হিমি হৃদের দিকে এক পল তাকিয়ে সোজা বাড়ির মধ্যে চলে যায়। হৃদ তার যাওয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। জেরিন বেগম বেশ লজ্জিত হলেন মেয়ের এমন কাণ্ডে। তিনি হৃদকে বলেন, বাবা, ওর কথা কিছু মনে করো না, আসলে। জেরিন বেগমকে থামিয়ে দিয়ে হৃদ এবার বলে, কোনো সমস্যা নেই মা, আমি জানি ওকে। জেরিন বেগম হাসলেন একটু। যাক, তার মেয়েটা হয়তো সুখেই আছে। হৃদের মতো এত বুঝদার জামাই তার মেয়ের কপালে জুটেছে, এটাতে উনি আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করলেন। হৃদ ওনার থেকে বিদায় নিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে বারান্দায় দাঁড়িয়ে থাকা হিমিকে একবার দেখে নিল সে। হিমি সেখানে দাঁড়িয়ে দেখছিল হৃদ কী করছে। হঠাৎ করে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়, যার কারণে হিমি তাকে মুখ ভেঙচি কেটে সোজা রুমে চলে যায়। নিজের রুমে এসে মন ভরে নিঃশ্বাস নিল সে। ধপ করে বিছানায় শুয়ে পড়ল হাত পা ছড়িয়ে। বিড়বিড় করে বলে, কতদিন পর আমি আমার বাড়িতে ফিরলাম। আমার এই রুমটা আমাকে কত না জানি মিস করেছে, তাই না? ফের নিজেই বলে, আমিও আমার রুমটাকে অনেক মিস করেছি। ওই অসভ্য ডক্টরের রুমটা আমার রুমের মতো সুন্দর নয়, একটুও নয়। মুখ ভেঙচি কেটে কথাটা বলে সে। অনেক ক্লান্ত থাকার কারণে সেখানেই চোখ লেগে যায় তার। চোখ বুজে ঘুমের রাজ্যে হারিয়ে গেল হিমি। হৃদ আর হিমির বিয়ের সময় তাদের শুধু ধর্মীয় মতেই বিয়েটা পড়ানো হয়েছিল। হিমির 18 বছরের কম হওয়াতে তখন তারা আইনিভাবে তাদের বিয়েটা রেজিস্ট্রেট করেনি। কথা ছিল হিমির 18 বছর পূর্ণ হলে তাদের আবারও আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হবে এবং ততদিন অবধি হিমি নিজের বাবার বাড়িতে থেকে লেখাপড়া শেষ করবে। কিন্তু হৃদ দেশ ছেড়ে চলে যাওয়ার কারণে তা সবটা এলোমেলো হয়ে যায়। ফের দেশে আসতেই মালিনী বেগম একটা বুদ্ধি বের করলেন। হিমিকে নিজেদের কাছে নিয়ে এসে হৃদকে হাত করতে চাইলেন উনি। ওনার মন মতোই হিমি ওই বাড়িতে থাকতে লাগলো। আর চোখের সামনে নিজের এত সুন্দরী বউকে দেখে দুর্বল হতে লাগলো হৃদ, যেটা ছিল মালিনী বেগমের ধারণা।
আর যখন হৃদ একেবারের জন্য হিমিকে বউ হিসেবে গ্রহণ করার জন্য রাজি হয়ে গেল, তখনই উনি হিমিকে আবারও তার বাবার বাড়ি পাঠিয়ে দিলেন। কারণ এখন আর হৃদ হিমিকে ছেড়ে চলে যাবে না, বরং একই কলেজে রোজ তাদের দেখা হবে কোনো না কোনোভাবে। এবার উনি নিশ্চিত, তাই তো আনুষ্ঠানিকভাবে নিজের ছেলের বউকে ঘরে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। 18 বছর পূর্ণ হতেই হৃদ আর হিমির ফের বিয়ে হবে। বড়রা বসে একটা সুন্দর দিন নির্ধারণ করে তাদেরকে আবারও একত্রিত করবেন। ততদিন তারা আলাদা থাকবেন। হৃদ নিজেও কয়েকদিন কাজে ব্যস্ত থাকবে, তাই ও চায় না যে হিমি বাড়িতে একা একা থাকুক, বরং নিজের বাবার বাড়িতে গিয়ে পুরো মনোযোগে পড়াশোনার দিকে। আর নতুন বউকে উঠিয়ে আসার আগে শ্বশুর বাড়িতে আনতে হয় না। তবে তারপরেও হিমি কয়েকদিন নিজের শ্বশুর বাড়িতে ছিল, তবে সেটা তো গোপনে, এখনও তাদের বিয়ের ব্যাপারে কেউ জানে না। তাই সুবিধা করে মালিনী বেগম তাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিল আবারও। সকাল 6টার দিকে বাড়ির কলিং বেল বেজে উঠে দাঁড়ায় হিমি। সবে মাত্র নামাজ শেষ করে সে উঠে দাঁড়িয়েছে। মাথা থেকে হিজাবটা খুলে বিছানার উপর রাখলো। বাহিরে বের হয়ে যেতে যেতে একবার দেওয়াল ঘড়ির দিকে চোখ দিয়ে সে, সময়টা এখন 6টা বাজে। এত সকাল সকাল কে এসেছে ভাবতে না ভাবতে সে দরজার কাছে এসে দাঁড়ায়। জেরিন বেগম ঘুমিয়ে আছেন রুমে। তাদের এত সকাল সকাল ঘুম থেকে ওঠার স্বভাব নাই। দ্বিতীয়বার কলিং বাজতেই হিমি চাপা স্বরে বলে, আরে আসছি তো, একটু দাঁড়ান, সবাই ঘুমিয়ে আছে। এইভাবে বারবার বেল চাপবেন না, ঘুম নষ্ট হয়ে যাবে। দরজার ওপাশ থেকে কোনো সারা শব্দ ফেরত আসলো না। হিমি ধীরে ধীরে দরজা খুলে দেয়। কোনো বাক্য ব্যয় না করেই কেউ একজন ঘরে প্রবেশ করলো। হিমি কয়েক মুহূর্ত থ হয়ে দাঁড়িয়ে থাকলো। কোনো বলা নেই কওয়া নেই, হঠাৎ করেই ঘরে ঢুকে পড়লো। এ কেমন আজব লোক! এই কে আপনি? ঘুরে দাঁড়ায় সে। লোকটা ততক্ষণে একটা রুমে চলে গিয়েছে। লোকটার মুখ না দেখতে পারলেও এক সাইডের অংশ দেখেই ঠিকই আন্দাজ করলো কে এই অজ্ঞাত ব্যক্তি। হিমি ঠাই বেশ সময় দাঁড়িয়ে রইল। হনহনিয়ে সামনে গিয়ে দরজায় টোকা দিয়ে চেঁচিয়ে বলে, তোমার সাহস কত বড়, তুমি এই বাড়িতে এসেছো? হিমির চেঁচিয়ে বলা কথাটা একটুও গায়ে মাখালো না লোকটা, বরং এমন একটা ভাব করলো যাতে এখানে সে ব্যতীত অন্য কেউ উপস্থিতি নেই। হিমিকে একটুও পাত্তা না দিয়ে সজোরে দরজা লাগিয়ে দিল সে। লোকটার এমন প্রতিক্রিয়া দেখে হিমির রাগ হলো। রাগে তীর তীর করতে করতে সে এগিয়ে এসে দরজা ধাক্কাতে ধাক্কাতে চেঁচিয়ে বলে, কি বলছি আমি শুনতে পাচ্ছ না? কেন এসেছো এই বাড়িতে? ছেড়ে যাওয়ার আগে মনে ছিল, এখন ফিরে কেন? ছেড়ে যাওয়ার আগে মনে ছিল না, এখন ফিরে কেন এসেছো? বন্ধুরা ভাত দেয় না এখন? লোকটা ভেতর থেকে চেঁচিয়ে উঠে বলে, মাইর খাবি রিমু, এখন যা এখান থেকে, ঘুম পাচ্ছে আমার, যা এখন। হিমি ফের দরজায় প্রহার করলো। কয়েক থেকে সে বেশ কথা বলল, তবে লোকটাকে কোনো উত্তর আসলো না সেখান থেকে। হিমি ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে আসে নিজের রুমে। মাথা থেকে ওড়নাটা টেনে বিছানায় ছুঁড়ে মারল সে। ঘাড়ে হাত দিয়ে একটা মোচড় দিল। শরীরটা কেমন ব্যথা ব্যথা করছে তার। রাতে এলোমেলোভাবে ঘুমানোর কারণে যা হয় আর কি। কিন্তু এখন হিমি ভাবছে অন্য কথা। কোমরে হাত রেখে রুমের মধ্যে পায়চারি করতে লাগলো সে। চিন্তায় রেশ তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। ছিল চেনা মানুষটাকে এতদিন পর দেখে বেশ অবাকই হয় সে। এত সময় রাগ করে থাকলেও এখন কান্না পাচ্ছে তার। চোখ দুটো পানিতে টইটম্বুর হয়ে যায় মুহূর্তেই। হাতের উল্টো পিঠে ফর্সা গাল বেয়ে পড়া জলটুকু মুছে নিল সে। শুকনো একটা ঢোক গিলে বিড়বিড় করলো আনমনে, সে যেমনই হোক, কিন্তু আমার তো কতদিন তার মুখটা ঠিকঠাক দেখি না। আর আজ এসেও কি না আমার সাথে কথা বললো না। আমি কি এতটাই পর ওর? কিছু কি হয় না ওর? কান্না করতে লাগলো হিমি। বেশ সময় নিয়ে কান্না করা শেষ করে উঠে দাঁড়ায় সে। হৃদের কথা মনে পড়তে চমকে উঠল। চোখের পানি মুছে বলে, ডাক্তার সাহেবকে তো বলাই হয়নি ওর কথা। আচ্ছা, উনি কি ওর কথা জানার পর আমাকে মেনে নেবে?
নাকি আমার থেকে আরও দূরে সরে যাবেন? আমাকে কি আর কাছে টানবেন না? ভুল বুঝবেন উনি আমাকে? নিজের কথায় অস্থির হয়ে উঠল হিমি। কয়েক কদম হেঁটে নিজের কাবার থেকে ফোনটা বের করলো। এটা হিমির ফোন, তার প্রয়োজনে ব্যবহার করে, তবে এটার প্রয়োজন তার বেশি পড়ে না। হৃদের বাড়িতে যাওয়ার সময় এটা সে রেখেই চলে যায়। আজ বের করলো। চুপচাপ বিছানায় ফোনটা হাতে নিয়ে বসে পড়ল হিমি। কাঁপা কাঁপা হাতে টাইপিং করতে লাগলো। মেসেজ সেন্ড হলো, তবে ডেলিভার হলো না, যেটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা ছুঁড়ে মারলো বিছানার মাঝে। ফুঁস করে বলে উঠল, আল্লাহ বাঁচাও এই মুসিবত থেকে আমায়। যখন সবাই জানবে যে আমার বিয়ে হয়ে গিয়েছে, তখন কি হবে? কেউ কি অ্যাকসেপ্ট করবে নাকি? আমাকে ভুল বুঝবে নাকি? মাথায় চিন্তা নাড়া দিতে উঠতেই ফের ফুপিয়ে কান্না করতে লাগলো হিমি। কান্না করতে করতে কখন যে চোখ লেগে এলো তা টেরই পেল না সে। সকাল 10:05। হৃদ হেঁটে যাচ্ছে পুরুষদের ওয়ার্ডের দিকে। তার এখন পেশেন্ট চেক করার সময়। হাত ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল সে। রাতে পরপর 2টো ওটি শেষ করেছে সে। নির্ঘুম রাত কাটালেও সে এখনও স্ট্রং আছে। কড়া একটা ব্ল্যাক কফি নেওয়ার পর শরীরটা বেশ ভালো লাগছে তার। তাই তো নিজের ডিউটিতে ব্যাক করলো সে ফুরফুরে মেজাজের সাথে। ওয়ার্ডে প্রবেশ করতেই চোখ পড়ল সারি সারিতে বেডের উপর শুয়ে থাকা পেশেন্টগুলোর দিকে। না হলেও এই ওয়ার্ডে কম করে হলেও 50 জন রোগী আছে বর্তমানে। এত পেশেন্টদের এক এক করে চেক করতে হবে তার। একটা শ্বাস নিয়ে সে এগিয়ে এলো প্রথম বেডের পেশেন্টের দিকে। পাশ থেকে ফাইলটা নিয়ে গম্ভীর মুখে দেখতে লাগলো। গভীর মনোযোগের মাঝে হঠাৎ করে ব্যাঘাত ঘটিয়ে কেউ একজন বলে, কেমন আছো শাহরিয়ান? মেয়েলি চিকন কণ্ঠের ডাক শুনে চোখ তুলে তাকায় হৃদ। পাশ না ফিরেই সে পেশেন্টের উদ্দেশ্যে বলে, এখন আপনি সুস্থ, যদি পরে সমস্যা হয় তাহলে অপারেশন করাতে হবে। এখন আপনি বাড়ি যেতে পারেন। লোকটি সম্মতি দিল। হৃদ এবার ঘুরে দাঁড়ায়। পেছনে দাঁড়িয়ে আছে একটা 25 থেকে 26 বছর বয়সী মেয়ে। অতি থেকে অতি ফর্সা তার গায়ের বর্ণ। কালো টুপিস পরিহিত, তার বাদামি রঙের চুলগুলোকে কাঁধ পর্যন্ত ছেড়ে রেখেছে। বাম হাতের উপর ভাঁজ করে রেখেছে সাদা অ্যাপ্রনটা। সেই হাতেই ধরে আছে কালো রঙের ছোট ব্যাগটা। মেয়েটা হৃদের চোখে চোখ রেখে বলে, বলে না তো কেমন আছো? মেয়েটার একগাল হাসি যেন গায়ে কাটা দেওয়ার মতো হলো হৃদের কাছে। মুখটা অন্যদিকে ঘুরিয়ে একটা শ্বাস ফেলে সে। মেয়েটার দিকে তাকিয়ে শান্ত গলায় তীক্ষ্ণ দৃষ্টিতে বলে, খুব ভালো। হৃদের এমন দাঁড়ালো চাহনি মেয়েটার মনকে ঠিক কেমন অনুভব করালো সেটা শুধু সেই ভালো জানে। নত মস্তিষ্কে দাঁড়িয়ে বলে, আমার উপর আজও রাগ ধরে আছো? হৃদের নজর এলো মেয়েটার বাম হাতের অনামিকা আঙ্গুলে পরিহিত ছোট এঙ্গেজ রিংটা। তীক্ষ্ণ দৃষ্টিতে তা দেখে ঠোঁটের কোণে তার ছেলের হাসি ফুটিয়ে বলে, ডক্টর রূপা, আমি অন ডিউটিতে, এখন তো আমাকে ডিস্টার্ব করবেন না। ব্যথা ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল রূপা। হৃদ তাকে এড়িয়ে চলে যায়। অপমান বোধ হলো মেয়েটার। চোখের কার্নিশ ভরে উঠেছে নোনা জলে। সবার আড়ালে তা মুছে ফেলে সে। হৃদ নিজের পেশেন্ট দেখতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু রূপা ঠায় দাঁড়িয়ে রইল। এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্রী সে নয়, বরং জেদ ধরে সবটা নিজের করে নিয়েও মেশে। হৃদ নিজের মতো করে রোগী দেখা শেষ করলো। সবাইকে দেখার পর সে বেরিয়ে এলো। একটু ক্লান্তি লাগছে, তাই বেরিয়েই সোজা রেস্তোরাঁর দিকে হেঁটে এলো। হসপিটালের সামনে কলেজ স্টুডেন্ট আর নার্স ডক্টরদের জন্য এই রেস্তোরাঁটা সর্বদা খোলা থাকে। হৃদ গিয়ে সেখানে একটা টেবিলে বসলো। আপাতত এখানে তেমন একটা ভিড় নেই, হাতে গোনা কয়েকজন ছাড়া। হৃদ একটা কফির অর্ডার দিয়ে পকেট থেকে ফোনটা বের করলো। ফোনটা সে ডিউটিতে থাকাকালীন সুইচ অফ করে রাখে, আজও তাই করেছে। হৃদ ফোনটা অন করতে করতে তার সামনের চেয়ার টেনে কেউ একজন বসেছে বুঝলো। তাতে একটুও পাত্তা দিল না, বরং নিজের ফোন অন করতে মনোযোগী হলো হৃদ। ততক্ষণে কফি এসে পড়েছে। হৃদ কফি নিল। সামনে চোখ পড়তেই কপাল কুঁচকে এলো। রূপা নিজের চোখ মুছে বলে, বিয়ে করেছো? হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ।
রূপার মধ্যে থাকা উত্তেজনাটা আরও বেড়ে যায়। অনেক কষ্টে সে বলে। বউ কোথায়? হৃদ এক ভ্রু কুচকে বলে, আমার বউ কোথায় সেটা জেনে তুমি কি করবে? তার সাথে বাই এনি চান্স প্রেম করার নিয়ত হলো না তো আবার? রূপা বিরক্ত হলো হৃদের এমন হেয়ালিপূর্ণ কথাবার্তা শুনে। ছেলেটা আজও এমনটাই রয়ে গেল। রূপা এবার বলে, আমি জানি তুমি আজও বিয়ে করনি, করতেই পারো না। হৃদ বাঁকা চোখে তাকিয়ে বলে, আমি বিয়ে করতে পারবো না মানে? হেই, আমি একদম ঠিকঠাক আছি, তাহলে বিয়ে করতে পারবো না কেন? আমার মধ্যে কোনো ঘাটতি নেই, বুঝলে? রূপা এবারও বিরক্ত হলো। বিরক্তির সহিত বলে, শাহরিয়ান, প্লিজ আমার সাথে এই সময় ফান করো না। আমি জানি তুমি বিয়ে করতে পারো না, কারণ তোমার মনে আজও। হৃদ বাঁকা চোখে তাকাতেই রূপা চুপ করে যায়, কিন্তু দমে যায় না, বরং সে ফের বলে, এত বছর পর ফের আমাদের দেখা, আর তুমি আমাকে একটা বারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না যে আমি কেমন আছি? হৃদ কফির কাপে চুমুক দিয়ে সেটা টেবিলের উপর রাখলো। তারপর তাচ্ছিল্যের স্বরে বলে, প্রয়োজন বলে মনে করিনি, জানি ভালোই থাকবে, কারণ ভালো থাকার জন্যই তো ছেড়ে চলে গিয়েছিলে। হৃদের খোঁচা মারা কথা কি বুঝলো রূপা? গায়েও লাগলো তার কথাটা, কিন্তু এখন তার উত্তর করছে না সে। যদি হিতে বিপরীত হয়ে যায় কিছু, তাহলে আবারও সব কিছু হারিয়ে ফেলবে সে। নিজে শান্ত করে হৃদের উদ্দেশ্যে বলে, শাহরিয়ান, আমি ভালো নেই। হৃদ একটু অবাক হওয়ার ভান করেই বলে, ও গড, কি বলছেন ডক্টর রূপা? আপনি ভালো নেই? এটা কি করে হতে পারে বলেন তো? আজ তো আমার কাছে সব কিছুই আছে, যা চেয়েছেন সবটাই পেয়েছেন আপনি। স্বাধীনতা থেকে শুরু করে নিজের ব্রাইট ফিউচার পর্যন্ত সবটাই পেয়েছেন। নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন দক্ষভাবে। আজ আপনার কত নামডাক, তবে কেন আপনি ভালো নেই? রূপা করুণ চোখে তাকিয়ে বলে, আমার সব থাকলেও তুমি নেই আমার কাছে। হৃদ চোখ ছোট ছোট করে বলে, হোয়াট? আমাকে দিয়ে কি আপনি টাকা ইনকাম করতে পারবেন না নাকি? শাহরিয়ান, আমি আজও তোমাকে ভালোবাসি। হৃদ পাত্তা দিল না, তবে নিজের ফোনে মেসেজ দেখে চমকে ওঠে সে। কয়েক মুহূর্ত কপাল কুঁচকে তাকিয়ে থাকলো। সবটা বুঝতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল তার। রূপা বুঝলো না হৃদের এই মুচকি হাসির কারণ। সে বলে, কি হয়েছে শাহরিয়ান? হৃদ চেয়ার ছেড়ে উঠে যেতে যেতে বলে, বউ আমাকে মিস করছে ডক্টর রূপা। হো আই গো হার। রূপা একটু জোর গলায় বলে, কেন ফান করছো আমার সাথে? আমি জানি তুমি বিয়ে করনি, তবে বউ বউ বলে আমাকে কেন জেলাস ফিল করাচ্ছ? হৃদ কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। রূপা ধপ করে বসে পড়ল ফের। চোখ দিয়ে পানি পড়ছে তার। নিজের মধ্যকার কান্নাগুলোকে দমিয়ে বলে, এখন কেন কান্না করছি? থাকতে তো মূল্য দিতে পারিনি, তবে এখন কেন কান্না করছি? সময়টা এখন দুপুর 1:30টার দিকে। ব্যস্ত হাতে রান্নাঘরে খুন্তি নাড়ছেন জেরিন বেগম। ভ্যাপসা গরমে তার কপাল ঘাম জমছে, তবুও রান্নার কাজ বন্ধ করছেন না উনি। বাড়িতে মেহমান আসলে এই এক জ্বালা, একা হাতে সব করতে হয়। যদিও হিমি তাকে সাহায্য করে, তবে আজ হিমিকে কোনো কাজ করতে দিচ্ছেন না উনি, বরং রুমের মধ্যে ঢুকিয়ে বসে রেখেছেন। এতে হিমি বেশ কয়েকবার চেঁচেমেচিও করেছে, একা একা এত কিছু কেন করবে মা? কিন্তু একটুও পাত্তা না দিয়ে জেরিন বেগম একাই সবটা করছেন। এই তো কিছু সময় পরেই হৃদ চলে আসবে। সকালে হিমি হৃদকেই মেসেজ করেছিল, যদিও অচেনা নাম্বার দেখে প্রথম হৃদ বুঝেনি কে মেসেজ করেছে, কিন্তু ভালো করে পড়তেই বুঝলো এটা তার বিড়াল ছানা বউ করেছে। তখনই হৃদ রওনা হয়েছে বাড়ির উদ্দেশ্যে। হিমি বেশ সুন্দর করেই লিখেছে, আসসালামু আলাইকুম। আপনি যদি ফ্রি হন তবে একটু জরুরি ভিত্তিতে আমাদের বাড়িতে আসতে পারবেন? যদি না আসতে পারেন তবে সমস্যা নেই। ব্যাস এইটুকুই যথেষ্ট। বুদ্ধিমান হিমি চায় হৃদকে সবটা বলতে। কোনো মনোমালিন্যতা সে চায় না নিজের সংসারের মাঝে। হৃদ আসবে বলে জেরিন বেগম জামাই আপ্যায়নের ব্যবস্থা করছে। বিয়ের প্রথম হৃদ শ্বশুর বাড়িতে স্বাভাবিকভাবে আসছে বলেই হিমির বাবাকে বাজারে লম্বা একটা লিস্ট ধরিয়ে পাঠিয়েছেন উনি। হিমির মাথা পাগল করে ফেলেছেন জেরিন বেগম।
সকাল থেকেই জিজ্ঞেস করছে রিত কী খেতে বেশি পছন্দ করে, কোন খাবার দিলে তার ভালো লাগবে, আরও কত কি। এই সব দেখে টেরা চোখে তাকাতে একটুও ভুলেনি হিমি। বেশ করে জেরিন বেগমকে বলেছে